স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ভার্সিটি টপার ছাত্র লেখাপড়া বাদ দিয়ে দিল। প্রান্তিক শ্রাবণের ওই ভয়াবহ অবস্থা দেখে ওকে ভালো রাখতে নিজের বাড়িতে নিয়ে আসে। বোনের মৃত্যু মুখ শ্রাবণের মস্তিষ্কে অন্য এক শ্রাবণের সৃষ্টি করে। ও ধীরে ধীরে ড্রাগে আসক্ত হয়। এর উদ্দেশ্য থাকে প্রান্তিককে সে এই কষ্ট দেওয়া, প্রান্তিকের বোনের সাথে ভালোবাসার অভিনয় করে ক্ষতি করা, প্রান্তিকের ভালোবাসার মানুষের ক্ষতি করা। কিন্তু ও চেয়েও পারেনি। ওর উদ্দেশ্য অসৎ ছিল, কিন্তু প্রান্তিক এবং প্রিয়তা দুজনকেই ভালোবেসে ফেলে। ওদের মায়ায় আটকে যায়। বারবার চেয়েও কিছু করতে পারেনি। রাগ নিলেই প্রতিশোধের জন্য পাগল হয়ে যেত, আবার প্রান্তিকের ভালোবাসা দেখে থেমে যেত। আফসোসের বিষয়, প্রান্তিক যখন শ্রাবণের সব ধরে ফেললো, তখন শ্রাবণ জানলো প্রান্তিক ওর বোনের মৃত্যুর জন্য দায়ী ছিল না। এখন ওরা দুজন স্রোতের বিপরীতে চলে গিয়েছে। প্রান্তিক কোনোদিন ক্ষমা করবে না শ্রাবণকে। রজনী ফারুকের কথা শুনে কাঁদছে। উকি মেরে দেখল প্রান্তিক রাগে কাঁপছে, নিজের মাঝেই নেই। এই মুহূর্তে একটা অঘটন ঘটবে। রজনীর চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে। প্রান্তিক এত রাগে জেদি হয়েও শ্রাবণের এত বেইমানি জানার পরেও শ্রাবণের প্রতি ভালোবাসার কমতি নেই। শ্রাবণ আর প্রান্তিকের ভালোবাসা আসলেই খাঁটি ছিল। শ্রাবণ প্রান্তিকের ক্ষতি চেয়েও ভালোবাসার কাছে হেরে গিয়ে কিছুই করতে পারেনি। এই পৃথিবীতে সবথেকে বেশি অসহায় মানুষটা শ্রাবণ, যে ঘৃণা আর ভালোবাসার মাঝখানে অবস্থান করছে। মৃত্যুই কি পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি ভাই? এই মুহূর্তে যে ভয়ঙ্কর যন্ত্রণায় আমি পুড়ছি, এই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথই মৃত্যু। আপনি আমাকে মৃত্যু দিন ভাই, কিন্তু তার আগে একবার আমাকে প্রিয়তাকে দেখতে দেন। শ্রাবণের চোখ দিয়ে নোনা জল ক্রমাগত স্রোতের মতো বইছে। চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যন্ত্রণায় কাতর ছেলেটা। প্রান্তিকের হৃদয় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। হৃদয়ের ভেতরে এত বেশি যন্ত্রণা হচ্ছে, সেই যন্ত্রণায় ক্ষত বিক্ষত হচ্ছে প্রান্তিকের হৃদয়। একদিকে শ্রাবণ তার প্রাণের চেয়ে প্রিয় আর বিশ্বস্ত ছিল, অপরদিকে নিজের বোন আর রজনীর ক্ষতি করার চেষ্টা। দুটোর কোনোটাই প্রান্তিকের মস্তিষ্ক থেকে নামছে না। একবার শ্রাবণের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে পড়ছে, আরেকবার শ্রাবণের করা বেইমানিগুলো মনে পড়ছে। বুকের ব্যথা ক্রমশ বাড়ছে প্রান্তিকের। এই ব্যথা দীর্ঘদিন ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে প্রান্তিকের রাগী তেজস্বী মুখটা মলিন হয়ে গিয়েছে। চোখের পানি আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পিস্তলটা শ্রাবণের মাথায় ধরে খুব নরম কণ্ঠে বলল, তুই মরে যেতে চাস শ্রাবণ? হ্যাঁ ভাই, আমি মরে যেতে চাই। বাহ, সব কিছুতে জিতে যাবি তুই। আমি তোকে কোনোদিন জিততে দেব না শ্রাবণ, কোনোদিন না। তুই আমাকে আমার বিশ্বাসের কাছে হারিয়ে দিয়েছিস, আমার ভালোবাসার কাছে হারিয়ে দিয়েছিস। এখন আবার তোকে মেরে সারা জীবন অশান্তিতে পোড়াতে চাস। তুই তো আমাকে আপনজন মনে করিসনি, তাই বুঝবি না আপন মানুষের ক্ষতি করলে কেমন কষ্ট হয়। কিন্তু আমি তো তোকে আপন মনে করি শ্রাবণ। তোকে মেরে ফেললে আমি পৃথিবীতে এক সেকেন্ডও নিঃশ্বাস নিতে পারবো না শান্তিতে। তোকে আমি কত ভালোবাসি একবার চিন্তা কর শ্রাবণ। প্রান্তিক চৌধুরী কারো ভুলকে ক্ষমা করে না, সেখানে তুই এত কিছু করার পরেও তোর জন্য আমার কষ্ট হচ্ছে। তোকে আমি ভালোবাসি, তোরে আমি ভালোবাসি, বুঝতে পারছিস? আর তার চেয়েও অধিক ভালোবাসি আমার রজনীগন্ধাকে। তুই তাকে কিভাবে মেরে ফেলতে চাইছিলি শ্রাবণ? ওর নিষ্পাপ মুখটার কথা একবার ভেবে দেখ। আমার হৃদয় আত্মা কেঁপে উঠে আমার রজনীগন্ধার মুখটা ভেসে উঠলে। ওই সরল মুখটার ক্ষতি করে তাকে মেরে ফেললে তুই আমাকে কষ্ট দিতে চেয়েছিস। আমার ফুলের মতো বোনটা মৃত্যুর সাথে পাঞ্জা পড়ছে, এত এত অন্যায় করে এখন কেমন লাগছে তোর? প্রান্তিক বুকে হাত দিয়ে বসে পড়ল। বুকে তীব্র ব্যথা শুরু হয়েছে তার। আমি ড্রাগে আসক্ত ছিলাম ভাই। এমন হলো কেন ভাই? আমি সহ্য করতে পারছি না আর কিছু। এই পৃথিবীর শ্বাস নিঃশ্বাস যেন বিষাক্ত লাগছে সব। আমি এক মুহূর্তে এই পৃথিবীতে থাকতে চাই না। তোকে বাঁচিয়ে রাখবো না আমি। তুই আমার রজনীগন্ধার ক্ষতি করতে চেয়েছিস, তাই তোর থেকে আমার বোনকে কেড়ে নিয়েছি। আমি বুঝে গেছিলাম শ্রাবণ, কাজগুলো তুই করছিস। আমার চোখ ফাঁকি দেয়া কি এত সহজ? এই সব কিছুর মাঝে এটা বুঝে গিয়েছিলাম তুই আমার বোনকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু তুই ড্রাগ অ্যাডিক্টেড। হাজারটা অন্যায় করেছিস, বহু নারীতে আসক্ত হয়েছিস। আমি জেনে বুঝে আমার বোনকে তোর হাতে কিভাবে তুলে দেই? তোর বিরুদ্ধে সব প্রমাণ আমার কাছে আছে। আমি চাইলেই তোর ফাঁসি হবে। রজনী খেয়াল করছে প্রান্তিককে অসুস্থ দেখাচ্ছে। প্রায় প্রায় এমন অসুস্থ প্রান্তিক হয়ে পড়ে। রজনী দরজা দিয়ে সোজা ভেতরে প্রবেশ করে, কাঁদতে কাঁদতে বলে,
শ্রাবণ ভাইকে ছেড়ে দিন আপনি প্লিজ। রজনীর কণ্ঠ শুনে প্রান্তিক আচমকা পেছনে ঘুরে তাকায়। রজনীকে দেখে বলে, তুমি এখানে? প্লিজ রজনীগন্ধা, এই জানোয়ারের সামনে থেকে সরে যাও তুমি, প্লিজ যাও, ওর নজর ভালো না। রজনী প্রান্তিকের কাঁধে হাত রেখে বলল, আপনার শরীর খারাপ, প্লিজ বাইরে চলুন। প্লিজ রজনীগন্ধা, তুমি যাও এখান থেকে, আমার হিসাব নিকাশ আছে। কিসের হিসাব নিকেশ? হ্যাঁ, যাকে মারতে গিয়ে কাঁদতে হয় তার সাথে কিসের হিসাব নিকেশ? শ্রাবণ ভাইয়ের বোন এই দুনিয়াতে নেই, আপনি বুঝেন আপনজন হারানোর যন্ত্রণা কতটা ভয়াবহ হয়। যার হারিয়েছে সেই জানে। একমাত্র বোনকে হারিয়ে ভাইয়া উন্মাদ হয়ে গিয়েছিল, প্রতিশোধের নেশায় যত নিচে নামা দরকার নেমেছে। আপনি হলে কি করতেন? হ্যাঁ, মানুষ যখন প্রিয় মানুষ হারায় তখন হুঁশে থাকে না। মানুষটা খারাপ না, আপনি একবার তাকে সুযোগ দিন। আপনাকে ভাবি বলে ডাকার মুখ নেই আমার, তবুও লাস্ট রিকোয়েস্ট ভাবি, আমাকে একটা বার প্রিয়তাকে দেখতে দিন। প্রিয়তাকে আজ রাত 4টায় ইন্ডিয়া নিয়ে যাবে, ওর অবস্থা ভালো না। বিগত 10 দিন একটা কথাও বলেনি। ডক্টর বলেছে সার্ভাইভ করবে কিনা শিওর না। ভাবি আমি ক্ষমা চাইতে পারবো না আপনার কাছে, আমার কিছুই বলার নেই। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি অন্তু ভাইয়া, আমার কোনো অভিযোগ নেই। আমার শেষ অন্যায়টা শুনলে আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না। আপনি এই পৃথিবীতে সব থেকে বেশি ঘৃণা আপনি করবেন। এই মুহূর্তে কিচ্ছু শুনতে চাইছি না, চলুন না প্রিয়তার কাছে। আপনার জন্য মেয়েটা কেমন নিস্তেজ হয়ে গিয়েছে। গাড়ি বের করে প্রান্তিক, রজনী, শ্রাবণ হসপিটালে গেল। কি আশ্চর্য ঘটনা! হসপিটালে শ্রাবণ পা রাখতেই প্রিয়তা বিড়বিড় করে কথা বলছে, হাত পা রেসপন্স করছে, চোখ বুজে আছে, অথচ শ্রাবণের নাম ধরে ডাকছে। প্রিয়তার পাশেই অন্তু বসে আছে। প্রিয়তা চোখ বুঝে অন্তুর হাতটা শক্তভাবে চেপে ধরে বলল, শ্রাবণ তুমি এসেছো, আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ শ্রাবণ। অন্তুর কষ্ট হচ্ছে। সে যে এত বছর চুপি চুপি প্রিয়তাকে ভালোবেসেছে, কখনো প্রকাশ করেনি। সেই ভালোবাসা শ্রাবণের থেকেও কম ছিল না, কোনো কিছুতেই কম ছিল না। অপ্রকাশিত ভালোবাসাগুলো বড়ই কঠিন আর যন্ত্রণাদায়ক। অন্তু প্রিয়তার হাতটা শক্তভাবে চেপে ধরে বলল, প্রিয়তা বিড়বিড় করে বলছে, তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যেতেও দেবো না তোমাকে, কথা দিলাম। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো শ্রাবণ, আমার নিজের চেয়েও বেশি ভালোবাসো। তোমাকে সত্যিই নিজের চেয়েও বেশি ভালোবাসি প্রিয়তা, কিন্তু তোমাকে বোঝাতে পারি না। চোখের সামনে শ্রাবণের সাথে এত ঘনিষ্ঠতায় বুকে চিনচিনে ব্যথা হয়েছে, তবুও আমি চুপ থেকেছি, নীরবে সহ্য করেছি, আড়ালে চোখের পানি ফেলেছি, ওয়ালে নিজের মাথা ঢুকেছি, আম্মুর কোলে মাথা রেখে কেঁদেছি। কয়েকটা বছর আমি ভালো নেই, শুধু সৃষ্টিকর্তার কাছে চেয়েছি তোমাকে। আমার চাওয়া কবুল হয়েছে, তবুও আমি তোমাকে পাইনি। তুমি আমার কাছে, তোমার মন শ্রাবণবান। নিচে অ্যাম্বুলেন্স চলে এসেছে। অন্তু আর অন্তুর মা বাবা, প্রিয়তার মা বাবাও আছে হসপিটালে। সেই সময় প্রান্তিক আর রজনীও উপস্থিত হয়। সবাই সব কিছু রেডি করছে। প্রিয়তার কেমন খিঁচুনি উঠে গিয়েছে। এমার্জেন্সি ওয়ার্ডে অন্তু ডাক্তার ডাকতে গেল। যাওয়ার সময় কেমন যেন মনে হলো সে শ্রাবণকে দেখেছে। মুখে রুমাল বাঁধা। অন্তু খুব একটা শিওর না। ব্যস্ত থাকায় দ্রুত এমার্জেন্সি ওয়ার্ড থেকে ডাক্তারকে ডেকে নিয়ে এলো। ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিয়ে বলল, ওনাকে বাইরে নিয়ে যান এখনই। স্ট্রেচারে প্রিয়তাকে শুইয়ে ওপর থেকে নিচে নেওয়া হচ্ছে। প্রান্তিক শ্রাবণকে বলছে সে যেন দূর থেকে প্রিয়তাকে দেখে, কাছে না যায়। হসপিটালে কেউ শ্রাবণকে সহ্য করতে পারবে না। ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে শ্রাবণ। প্রিয়তাকে ওর সামনে দিয়ে নেওয়া হচ্ছে। প্রিয়তার ফুলের মতো মুখটা আর সেই ফুটন্ত ফুলের মতো নেই, শুকিয়ে গিয়েছে। একটা হাত হেলে পড়েছে বাইরে। সেই মেহেদিরাঙা হাতটাই এখনও লেখা শ্রাবণের বউ। শ্রাবণ 2 হাত মুখে গুজে হু হু করে কেঁদে উঠে বলল, তুমি আমারই বউ জান পাখি, তোমার জীবনটা আমি এলোমেলো করে দিলাম। তোমাকে দেওয়া ক্ষত কোনো দিন মুছবে কিনা আমি জানি না, কিন্তু আমি যে তোমার আর প্রান্তিক ভাইয়ের ক্ষতি করেছি সেই অপরাধ আমাকে ভালো থাকতে দিবে না। আমাদের আর দেখা হলো না প্রাণ পাখি, আমি ক্ষমা চাইতে পারলাম না। আমি এই পৃথিবীতে থাকবো না, তুমি সেটাও জানতে পারবে না। এই বেঈমানকে বেঈমান ভেবেই অন্তর সাথে ভালো থেকো। প্রিয়তা খানিকটা দূরে চলে গিয়েছে। শ্রাবণ দূর থেকে দাঁড়িয়ে দেখছে। নিজেকে বেশিক্ষণ সামলাতে পারল না, ছুটে গেল প্রিয়তার কাছে। প্রিয়তার হাত ধরতে যেতেই অন্তু শ্রাবণের বুকে ধাক্কা মেরে বলল,
ওকে স্পর্শ করবি না তুই, ও আমার বউ। তোর পাপি হাতে ওকে স্পর্শ করে ওকে পাপি করবি না। শ্রাবণ ভীষণ অবাক হলো অন্তুর কথা শুনে। মাত্র একটা কবুল বলার সাথে সাথেই অন্তুর অধিকার এত বেড়ে গিয়েছে। শ্রাবণ সাহস পাচ্ছে না প্রিয়তাকে স্পর্শ করতে। শ্রাবণ অন্তুর পা জড়িয়ে ধরে বলল, আমি তোর পায়ে ধরি ভাই, খোদার কসম আমি একবার ওকে ছুঁয়ে দেখে হারিয়ে যাব। একবার ওকে দেখতে দে, আমি ডাকলে উঠবে, ও উঠবেই। প্লিজ শ্রাবণ, আমার ওয়াইফের অবস্থা ভালো না, এক্ষুনি ওকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। এই মুহূর্তে তোর সস্তা নাটক দেখার মতন সময় আমার কাছে নেই। প্রিয়তার মনে যে ক্ষত তুই সৃষ্টি করেছিস, সেই ক্ষত ভুলিয়ে একদিন ওকে আমি একটা সুস্থ হৃদয় উপহার দেবো। আই প্রমিস। তোর ভালোবাসায় ও আজ মৃত্যুর মুখে, আমার ভালোবাসায় জীবন ফিরে পাবে। অন্তু ভাইয়া, আমার মনে হয় শ্রাবণ ভাইয়া পাশে থাকলে প্রিয়তা সুস্থ হয়ে যাবে। প্লিজ ভাবি, এই রিকোয়েস্টটা করবেন না, আমি পারবো না। মাঝে মাঝে ভালোবাসার জন্য স্বার্থপরও হতে হয়। আজ থেকে আমি না হয় স্বার্থপর হলাম। প্রিয়তাকে ভালো রাখার জন্য হলেও অন্তত শ্রাবণ ভাইয়াকে দরকার। আপনি শ্রাবণের হয়ে আর একটাও কথা বলবেন না যদি আমি আসল কথাটা বলি। প্রান্তিক ভাই কোথায়? হসপিটালেই আছে, গ্যাস নিচ্ছে। কি আসল কথা? ভাই আমাকে নিষেধ করেছে বলতে, আমি বলবো না। ভাইয়ের যে এত গ্যাস নিতে হয়, বুকে ব্যথা হয়, এগুলো এমনি এমনি না। প্রিয়তাকে আমি সুস্থ বানিয়ে দেশে ফিরবো। আপনি এই শ্রাবণ থেকে জেনে নেবেন ভাইয়ের কি হয়েছে। বলেই অন্তু প্রিয়তাকে নিয়ে চলে গেল। শ্রাবণ হসপিটালে হাঁটু গেড়ে বসে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, এই দেখায় শেষ দেখা আমাদের প্রিয়তা। আপন বলতে তুমিই ছিল আমার, আপন বলতে তুমিই ছিলে আমার। সেই তুমিও আজ অন্য কারো। কিছু মানুষের কপাল এত খারাপ হয় কেন বলো তো? আমি জানি আমার প্রিয়তা ভালো নেই, আমার প্রিয়তা জানতেও পারলো না। তাকে ছাড়া বিষণ্ণ জীবনে মৃত্যুর পথযাত্রী তাকে দেখানো প্রেমিক। যদি পরকালে কিছু হয়, আমি শ্রদ্ধ হয়ে তোমার সামনে আসব। অন্তু প্রিয়তাকে গাড়িতে ওঠালো। নিজেই অন্তুর মা বাবা, শ্রাবণের মা বাবা অপেক্ষা করছিল। ওরা এয়ারপোর্ট পর্যন্ত যাবে। শ্রাবণের চোখের সামনে তার প্রিয় মানুষটা চলে গেল। রজনীর মাথার মধ্যে অন্তুর কথাগুলো শিরা উপশরায় ছড়িয়ে গেল। সে শ্রাবণের সামনে বসে পড়ল, খুব চিন্তিত মুখে বলল, শ্রাবণ ভাইয়া, ওরা কি হয়েছে? কি জানতে বললো অন্তু ভাইয়া? ভাবি অতিরিক্ত সিগারেটের প্রভাবে ভাইয়ের হৃদরোগ হয়েছে। ভাই ক্যান্সার আক্রান্ত। ডাক্তার আমাকে রিপোর্ট দিয়ে বলেছিল ভাই যেন আর ভুলেও সিগারেট না খায়। টোটাল সিগারেট নিষিদ্ধ ভাইয়ের জন্য। যদি সিগারেটের মাত্রা বেড়ে যায়, ভাইকে বাঁচানো যাবে না। কিন্তু আমি সেই রিপোর্ট এর ব্যাপারে কিছুই বলিনি, বরং আরও সিগারেট খেতে দিয়েছি। এইবার অ্যাক্সিডেন্টের পরে পুনরায় রিপোর্ট করে ডাক্তার। অন্তকে সেই রিপোর্ট দেখিয়ে ডাক্তার বলে ভাইয়ের অবস্থা ভেতরে ভেতরে ভালো না। এটা দীর্ঘ 2 বছর বহন করছে ভাই। তখনই অন্ত বুঝে যায় যে আমি আগেই জানতাম সব। রজনীর ভিতরে কেমন জ্বলে পুড়ে উঠল। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে রজনীর। নিজের সমস্ত বল প্রয়োগ করে শ্রাবণের গালে এক নাগারে কতগুলো থাপ্পড় মেরে বলল, খুনি, তুই একটা জানোয়ার। জানোয়ারের চেয়েও খারাপ তুই। যদি ওরা কিছু হয়, আমি নিজেও মরে যাব। তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। ভাবে আমাকে যা শাস্তি দিবেন দিন, প্লিজ বাঁচিয়ে রাখবেন না। আপনার কান্না আমি সহ্য করতে পারছি না। এত খারাপ কাজ আমার হাতে কেন হলো ভাবি? রজনী হাওমাও করে কাঁদছে। কাঁদতে কাঁদতে বেসামাল হয়ে পড়েছে। শ্রাবণের দিকে তাকিয়ে বলল, উনি আমার প্রেম, আমার ভালোবাসা। আমি বেঁচে আছি ওনার জন্যে। ওনার কিছু হলে আমি কি হবে আমার? আপনি আমার সামনে থেকে চলে যান শ্রাবণ ভাইয়া, প্লিজ চলে যান আপনি। আপনাকে আমি সহ্য করতে পারছি না। এরই মাঝে প্রান্তিকের গ্যাস নেওয়া শেষ। রজনীকে খুঁজছে চারিদিকে। হঠাৎ চোখ পড়ল রজনী হসপিটালের বারান্দায় বসে হাওমাও করে কাঁদছে। দেখে প্রান্তিকের বক্ষস্থলে চিনচিন করে উঠল। রজনীর চোখের পানি সে সহ্য করতে পারে না। প্রান্তিক খানিকটা দূরে দাঁড়িয়ে ডাকল, রজনীগন্ধা। প্রান্তিকের কণ্ঠস্বর কানে যেতেই রজনী তুফানের গতিতে তাকালো। পরনে সাদা শার্ট, সাথে 2টা বোতাম খোলা, বুকের গুটি কয়েক পশম দেখা যাচ্ছে। পরনে 3/4। শেষ রাতে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে হসপিটালের বারান্দায়।
যাকে দেখলেই রজনী হারিয়ে যায় ভালোবাসার অন্য জগতে। রজনী প্রান্তিককে দেখেই উঠে গিয়ে ছুটে দৌড়ে প্রান্তিককে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। প্রান্তিক হঠাৎ বুঝতে পারছে না এভাবে কাঁদছে কেন রজনী। প্রান্তিক রজনীকে জড়িয়ে ধরে কানে কানে ফিসফিস করে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এখানে এসব করা যাবে না, চলো বেডরুমে। রজনী এসব কথায় পাত্তা না দিয়ে কেঁদেই যাচ্ছে। প্রান্তিক রজনীকে কোলে তুলে নিয়ে আসার সময় শ্রাবণের দিকে তাকিয়ে বলল, তোকে অনেক ভালোবাসি রে ভাই, আমি অনেক বেশি। যা কিছুই হয়ে যাক না কেন, তুই আমার ভাই। যা ডাক্তার দেখিয়ে আয়। তোর ভাবির ছেলে মানুষই দেখ, এখন সিনেমার নায়কদের মতো কোলে নিতে হলো। শ্রাবণ অনুশোচনায় কিছুই বলতে পারছে না। মলিন মুখে প্রান্তিকের হাসি খুশি মুখের দিকে তাকালো। ডাক্তার দেখিয়ে বাসায় আয়। বাড়িতে এসে থম মেরে ফ্লোরে বসে আছে রজনী। খাটের সাথে পিঠ ঠেকিয়ে দুই হাঁটুর মাঝে মাথা গুজে নিশ্চুপ আছে। মস্তিষ্ক ক্রমশ ফাঁকা হয়ে আসছে তার। মস্তিষ্কে সারাক্ষণ প্রান্তিকের দুষ্টুমি, খুনসুটি, ভালোবাসার স্মৃতিগুলো ভেসে উঠছে। ক্ষণে ক্ষণে কান্না পাচ্ছে তার। হাঁটু ভাঁজ থেকে মাথা তুলল, ঘরে চারিদিকে তাকালো। ওয়ালি কোল্ড ড্রিঙ্কস হাতে 3 কোয়ার্টার পরা সমুদ্র পাড়ে দাঁড়ানো প্রান্তিকের ছবি। এলোমেলো চুলে অসম্ভব সুন্দর দেখাচ্ছে প্রান্তিককে। তার পাশে রজনীর কাঁধে হাত রেখে রজনীর কানে কানে কিছু বলছে প্রান্তিক। সেখানে দুজনেরই হাসি মাখা ছবি। তার অন্য পাশে রজনীগন্ধার বাগানে রজনী ছুটছে, প্রান্তিক পিছু পিছু ছুটছে। সাডেন ক্লিক করা একটা ছবি। ছবিটা প্রকৃতির মতোই সুন্দর। এই রুমের চারিদিকে শুধু প্রান্তিকের শরীরের গন্ধ। রজনী আবারও হু হু করে কেঁদে উঠল। কান্নায় বুক ভেঙে চুরে আসছে তার। প্রান্তিকের কিছু হলে সে 1 সেকেন্ডও বাঁচতে পারবে না। রজনীর আঁখিপটে ভেসে উঠছে বিভিন্ন স্মৃতি। বিয়ের পর একটা দিনও রজনীকে একা ছাড়েনি প্রান্তিক। যদি রজনী বাবার বাড়ি গিয়েছে, প্রান্তিকও সাথে গিয়েছে। রজনী যে কয়দিন থেকেছে, প্রান্তিকও সে কয়দিনই থেকেছে। রজনী কখনো রাগ করলে বলতো, তোমাকে জড়িয়ে না ধরলে আমার ঘুমই আসে না। তুমি না হয় রোজ নিশীতে নিদ্রা হয়ে আমার চোখে নামো, আমার ঘুমের ওষুধ তুমি। এই মানুষটার পাগলামি, হাজারো স্মৃতি, যাকে ছাড়া রজনী এখন একটা সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব নয়। রজনী কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, ওই মানুষটাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর মতো করে কেউ আমায় বোঝে না। আমার জ্বর হলে উন্মাদ হয়ে যায় এই মানুষটা। আমার ক্ষুধা লাগলে সবার আগে আমায় খাইয়ে দেয়। আমার ঘুম পেলে বিছানা ঠিক করে মাথায় হাত বুলিয়ে দেয়। আমার ফেলে রাখা পোশাক ধুয়ে দেয় সে। এক বিন্দু পরিমাণ কষ্ট আমায় করতে দেয় না। যার ভালোবাসায় আমি আজ সুখ খুঁজে পাই, যে মানুষটা আমার জীবনে আসার পর মনে হয়েছে ভালোবাসার যে সুখ শান্তি এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। যে মানুষটার চোখের চাহনি আমায় পাগল করে দেয়, যে মানুষের উষ্ণতা আমায় এলোমেলো করে দেয়, যে মানুষের স্পর্শ আমায় অন্যরকম কিছু অনুভব করায়, যে মানুষের আদরে ডাক আমাকে অন্য কোনো পৃথিবীতে নিয়ে যায়, সেই মানুষটাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? যদি আগে পরেই যাওয়ার নিয়ম করবে, তাহলে কেন তার বাম পাজরের হাড়ে আমায় তৈরি করলে? কেন এবার সময়ের আগে তাকে আমার থেকে নিয়ে যাবে? হয় আমাদের আয়ু সমান করে দাও, নয় ওর সাথেই আমায় নিয়ে যাও। হ্যাঁ, তা না হলে অনিয়ম করে আমাকে ওর সাথে নিয়ে চলে যেতে হবে। আমি কল্পনাও করতে পারছি না আমি মাটির উপরে থাকবো আর ও নিচে থাকবে, যে মাটির গন্ধে আমি ওকে খুঁজে পাই। ও ছাড়া আমার কেউ নেই, কেউ না। রজনী কাঁদছে আর মনের গহীন থেকে আল্লাহর কাছে প্রান্তিকের জন্য প্রার্থনা করছে। এই পৃথিবীর সব কিছুর বিনিময়ে যেন সে প্রান্তিককে ফিরে পায়। এমন সময় শেষ দিতে দিতে প্রান্তিক নিজের রুমে প্রবেশ করলো, হাতে একগুচ্ছ রজনীগন্ধা ফুল। রজনীকে ওভাবে ফ্লোরে বসে থাকতে দেখে প্রান্তিকের 2 পা থমকে গেল। প্রান্তিক খুব মোলায়েম কণ্ঠে ডাকলো, রজনীগন্ধা। প্রান্তিকের কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই রজনী প্রান্তিকের দিকে তাকালো। চোখ দুটো কান্নার জন্য লাল, রক্ত চবার মতো হয়ে আছে। প্রান্তিক খালি পায়ে খালি গায়ে শুধু একটা 3 কোয়ার্টার পরে দাঁড়িয়ে আছে। ফর্সা আগে খোঁচা খোঁচা দাড়িতে যেন এক সুদর্শন যুবক। রজনীর পৃথিবীর শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ প্রান্তিক চৌধুরী, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক পুরুষ প্রান্তিক চৌধুরী। তার মতো করে কেউ ভালোবাসতে পারে না, তার মতো করে কেউ ভালোবাসার মানুষের যত্ন নিতে জানে না। রজনী প্রান্তিকের দিকে তাকাতেই যেন ভেতর থেকে আরও জোরে কান্না আসছে।
রজনীর এই অবস্থা দেখে প্রান্তিকের মুখটা ফ্যাকাশে হয়ে এলো। সব ঝামেলা মিটে যাওয়ার পরেও কেন রজনী কাঁদছে? প্রান্তিক মলিন মুখে বলল, কি হয়েছে রজনীগন্ধা? রজনী উঠে ছুটে গেল প্রান্তিকের কাছে। প্রান্তিকের উন্মুক্ত বুকে মুখ গুজে হাওমাও করে কান্নায় ভেঙে পড়ল। প্রান্তিক অবাক হয়ে গেল। এই কান্নার কারণ সে বুঝে উঠতে পারছে না। প্রান্তিক নিজের দুই কান ধরে বলল, এই যে দেখো দেখো আমার দিকে সুইট হার্ট, কোনো ভুল করলে ক্ষমা করে দাও আমাকে। আমি জানি না আমি কি অন্যায় করছি, কিভাবে আমার প্রাণ পাখিটাকে আহত করেছি। আমার অজানা ভুলের জন্য আম রিয়েলি সরি। তুমি চাইলে সারা শহরের সামনে আমি কান ধরবো। রজনী আরও জোরে কেঁদে দিয়ে বলল, আপনাকে আমি ভালোবাসি প্রান্তিক চৌধুরী, নিজের চেয়েও বেশি ভালোবাসি। আপনি ছাড়া চারদিক শূন্য লাগে আমার। আমায় রেখে কোথায় চলে গিয়েছিলেন আপনি? প্রান্তিক রজনীকে শক্তভাবে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, ভাবলাম কি অন্যায় করে ফেললাম আমার রানীর কাছে। একদম ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো এর চেয়ে আরও বেশি সময় বাসার বাইরে থাকি রজনীগন্ধা। কই তুমি তো তখন রাগ করো না। আজ সামান্য 2 ঘন্টার জন্য এভাবে কান্নাকাটি করছো কেন? আপনি 1 সেকেন্ডও দূরে যাবেন আমার থেকে, আমি আপনাকে দূরে যেতে দিব না। উফস, এইভাবে জড়িয়ে ধরে কান্নাকাটি করে ভালোবাসি বললে পাগল হয়ে যাবো তো রজনীগন্ধা। তোমার চোখের দিকে একবার তাকালেই যেখানে প্রান্তিক চৌধুরীর নেশাক্ত হয়ে যায়, সেখানে তুমি এভাবে চাপটি ধরে ভালোবাসি বললে প্রান্তিক চৌধুরী নির্ঘাত পাগল হয়ে যাবে। প্রান্তিকের কথা শেষ হতেই রজনী 2 পায়ের বুড়ি আঙুল ভর দিয়ে প্রান্তিকের গালে ওষ্ঠে বেসামালভাবে চুমু দিয়ে বলল, আমায় কথা দিন, আমাকে কখনো একা করে হারিয়ে যাবেন না। আমি তাহলে মরে যাব। রজনীর আবেগ ভরা কণ্ঠ প্রান্তিকের হৃদয়কে ক্ষতবিক্ষত করল। রজনী তাকে এত ভালোবাসে সে কখনো টেরও পায়নি। আচমকা রজনীর এই জড়িয়ে ধরা, চুমু দেওয়া সবই যেন অদ্ভুত লাগছে প্রান্তিকের কাছে। রজনীকে একটা চুমু দিতে কত কৌশল করা লাগে প্রান্তিকের, একটু জড়িয়ে ধরতে কত রাগ দেখা লাগে। সেই মেয়েটার আজ এত পাগলামি। এই পাগলামির জন্য প্রান্তিক বলল, আমার যা সর্বনাশ বাকি ছিল তা আজ হয়ে গেছে রজনীগন্ধা। দুর্বলতার যেটুকু কমতি ছিল তা আজ পূর্ণ হলো। তোমার ছোঁয়ার জাদু আছে রজনীগন্ধা। তোমার ভালোবাসায় মাদকতার ছোঁয়া আছে যা সিগারেটের চেয়েও নিঃস্বার্থ। রজনী হু হু করে কাঁদছে। প্রান্তিক রজনীকে পাঁজা কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। রজনীর সামনে বসে ওর চোখের পানি মুছে দিয়ে বলল, যে চোখের চাহনি প্রান্তিক চৌধুরীকে বারংবার এলোমেলো করে দেয়, সেই চোখের অশ্রু প্রান্তিক চৌধুরীকে মৃত্যু যন্ত্রণা দেয়, শ্বাসরুদ্ধকর যন্ত্রণা দেয় রজনীগন্ধা। আই লাভ ইউ রজনীগন্ধা। রজনী প্রান্তিকের হাত দুটো শক্ত করে ধরে বলল, এত ভালোবাসা কি সইবে আমার কপালে? প্রান্তিক রজনীগন্ধার ফুলের তোড়া রজনীর হাতে দিয়ে বলল, কিচ্ছু দিতে হবে না, শুধু কথা দিন আমার হাত ধরে বৃদ্ধ হবেন আপনি। আপনার বুকে মাথা রেখে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আমি। প্রান্তিক রজনীর কপালে চুমু দিয়ে বলল, কথা দিলাম বৃদ্ধ হব তোমার সাথে। রজনী প্রান্তিকের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলছে, আপনার এই সকল স্বীকারোক্তি কি আপনি রাখতে পারবেন? আপনি কি জানেন আপনার ভেতরে মরণ ব্যাধি ক্যান্সার? এই ভয়ানক কথাটা আপনাকে আমি জানতে দিব না। তখন বিকাল। প্রান্তিক শ্রাবণের নাম্বারে ফোন দিচ্ছে। ফোনটা সুইচ অফ বলছে। কোথায় গেল শ্রাবণ? শ্রাবণ ছাড়া জীবনের একটা পাও যেন প্রান্তিক চলতে পারে না। শ্রাবণের প্রতি যে ভীষণ ভালোবাসা প্রান্তিকে শ্রাবণ নিজেও জানে না। শ্রাবণের জন্য তৈরি করা বিশাল আলিশান বাড়ি করেছে প্রান্তিক। শ্রাবণ তখন জানতও না বাড়িটা কার জন্য। শ্রাবণ ভেবেছিল বাড়িটা প্রান্তিক নিজের জন্য বানাচ্ছে। প্রান্তিক শ্রাবণের পছন্দেই বাড়িটা বানিয়েছিল, সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি। বাড়িটা করার সময় শ্রাবণ বলল, ভাই যেদিন অনেক টাকা হবে আমি আমার একটা বাড়ি বানাবো, বাড়ি বানিয়ে বউ নিয়ে থাকবো। প্রান্তিক তখন মনে মনে হাসতো আর বলতো, কি সারপ্রাইজ দিই তোকে দেখিস। আজ সেই বাড়িটা পূর্ণ হয়েছে। বাড়ির নাম দিয়েছে শ্রাবণ কটেজ। বাড়িটার সামনে দাঁড়িয়ে প্রান্তিকের আজ ভীষণ মন খারাপ। শ্রাবণ যদি না দেখে এই বাড়িটা তার জন্য, তাহলে সব কষ্টই বৃথা যাবে। বাড়িটার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল প্রান্তিক। রাত 10টা বাজে। আলমারি খুলে সমস্ত সিগারেট ফেলে দিল রজনী। প্রান্তিক ডিভানে বসে পায়ের ওপর পা তুলে কফি খাচ্ছিল। রজনীর এমন কাণ্ডে প্রান্তিক ভ্রু কুঁচকাল। কাহিনী কি? তার বউ এমন করছে কেন?
প্রান্তিক কফির মগে চুমুক দিয়ে রজনীর দিকে তাকালো। রজনী কেমন উত্তেজিত হয়ে বলছে, এইসব সিগারেট যারা তৈরি করে আর বিক্রি করে ওদের আমি অভিশাপ দিব, বাজে অভিশাপ। প্রান্তিক এবার কপালে কয়েকটা ভাঁজ ফেলে প্রশ্ন করলো, আর যারা খায় ওদের অভিশাপ দিব না? না, কারণ ওই সিগারেট খোরকে আমি ভালোবাসি। প্রান্তিক উঠে এসে পেছন থেকে রজনীকে জড়িয়ে ধরে বলল, এত রাগ কেন বউ? খবরদার আমায় ছোবেন না, যদি সিগারেট স্পর্শ করেন আমায় আর স্পর্শ করবেন না আপনি। প্রান্তিক রজনীর ঘাড়ে থুতনি রেখে বলল, আচ্ছা, আজ থেকে সিগারেট বাদ। চলো পাহাড় দেখে আসি। সিগারেট ছাড়লে আপনার সাথে জাহান্নামে যেতেও রাজি আমি, শুধু কথা দিন আরও সব খাবেন না আপনি। না খাবো না, তবে তোমার চুমু খাবো আনলিমিটেড। বলেই দুষ্টুমি শুরু করলো। রজনী হেসে দিয়ে পালালো। প্রান্তিক রজনীর পিছু পিছু ছুটছে রুম জুড়ে। কেটে গেল 7 দিন। ফোনের ভাইব্রেশনে শব্দে কেঁপে উঠল অন্তর শরীর। কেটে গেল 7 দিন। ফোনের ভাইব্রেশনের শব্দে কেঁপে উঠল অন্তুর শরীর। প্যান্টের পকেটে ফোন রাখা, পা সহ সমস্ত শরীর কাঁপছে অন্তুর। প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখলো ফোনের স্ক্রিনে ভাসছে প্রান্তিকের নাম্বার। অন্তু ফোনটা রিসিভ করে কানে দিয়ে বলল, ভাই, আপনার শরীর কেমন আছে এখন? তোর ভাবিকে কিছু বলেছিস? কোন বিষয় ভাই? আমার অসুস্থতা নিয়ে। মাফ করবেন ভাই, জীবনে এই প্রথমবার আপনার কথার বিরুদ্ধে গেছি। ভাবিকে আমার বলতেই হতো, না হলে আপনি সিগারেট খাওয়া বাদ দিতেন না। আমি কি তোর ভাবিরে ভয় পাই যে সে বললেই আমি সিগারেট ছেড়ে দিব? সত্য কথাটা বলবো ভাই? আবার কি সত্য? আপনার মতন অত বউকে ভয় পাই না। আপনি একজন নির্ভীক মানুষ, কিন্তু ভাবির কাছে ভীতু। ভয় পাই মানে? তোর ভাবির এক হাত ধরলেই তো সে নড়তে পারে না, এখানে ভয় পাবার কি আছে? তাহলে ভাবির সামনে গিয়ে বারবার বললেন কেন তোমাকে আমি ভয় পাই? শোন, বউদেরকে ঘন ঘন বলতে হয় আমি তোমাকে ভয় পাই। এটা শুনলে ওরা খুশি হয়, সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। তার মানে আসলে আপনি ভয় পাবার নাটক করেন? বিয়ে তো করেছিস, এবার বুঝবি বউ কি জিনিস। এদের ভয় না পেয়ে কোনো উপায় নাই। আচ্ছা, এই ব্যাপার ভাই। তুই তোর ভাবিকে কথাটা বলে মোটেও ঠিক করিস নাই। তুই জানিস তোর ভাবির বয়স কম, আমাকে প্রচণ্ড ভালোবাসে। এত বড় সত্য সহ্য করার ক্ষমতা ওর নাই। তুই রজনীগন্ধার শান্তি নষ্ট করলি কেন? আজ থেকে প্রতিটা মুহূর্ত দুশ্চিন্তায় থাকবে। আমাকে হারানোর ভয় ঘুমাবে না। আমি কি ভাগ্যবান এখন? তো রজনীগন্ধা নিজে টেনশন করছে, আমাকে ওষুধ খাওয়াচ্ছে, অথচ বুঝতে দিচ্ছে না আমি মরণ ব্যাধিতে আক্রান্ত। ও ভাবছে আমি কিছুই জানি না। বোকা মেয়ে। ভাবিকে বলেছি এর জন্যই, যেন আপনাকে আর সিগারেট স্পর্শ করতে না দে। আমি মৃত্যুর আগেও সিগারেট খেয়ে যাব। সিগারেট খেলে মানুষ মরে তো কে বলেছে? আর ক্যান্সার হলে কি মানুষ মরে নাকি? যতক্ষণ আয়ু আছে ততক্ষণ আমি বেঁচে থাকবোই। প্রতিটা সেকেন্ড ভীষণভাবে এনজয় করব। আপনার কিছু হবে না ভাই, আপনি আমাদের সবার প্রাণ। আপনাকে ছাড়া কতগুলো মানুষ অসহায় ভেবে দেখেছেন? আমাকে নিয়ে ভাবতে হবে না, আমার বোনের খেয়াল রাখিস শুধু তুই। প্রান্তিক ফোনটা কেটে দিল। অন্তু ফোনটা ট্রাউজারের পকেটে গুজে বিছানার দিকে তাকালো। সাদা ধপধপে বিছানার চাদরের ওপর কালো থ্রিপিস পরে শুয়ে আছে প্রিয়তা। অন্তু তাকাতেই সে চোখ খুলল, আশেপাশে তাকালো, কিছু একটা খুঁজছে। অন্তু দ্রুত উঠে এসে কিছুটা ঝুঁকে প্রিয়তার মুখের কাছে মুখ নিয়ে খুব আগ্রহী কণ্ঠে বলল, কিছু খুঁজছো? প্রিয়তা ক্লান্ত চোখে অন্তুর দিকে তাকালো, অপলক দৃষ্টিতে তাকিয়েই রইল, কিছুই বলছে না। বিগত 7 দিনে প্রিয়তা মোটামুটি চোখ খুলেছে। আগে তো চোখই খুলছিল না। এখনকার ডাক্তার দেখিয়ে মোটামুটি কিছুটা স্বাভাবিকের দিকে এসছে। তবে অন্তু সেবা যত্ন ডাক্তারের থেকে বেশি কাজে দিয়েছে। অন্তু আবারও মোলায়েম কণ্ঠে বলল, কিছু লাগবে? প্রিয়তা এক দৃষ্টিতে অন্তুর চোখের তারায় তাকিয়ে রইল। আপনার চোখের মনি কালো, শ্রাবণের কটা ছিল, এই জন্য বেশি সুন্দর লাগতো। অন্তুর মুখটা কালো হয়ে গেল। কেন যেন প্রিয়তার মুখে শ্রাবণের নাম সহ্য করতে পারে না অন্তু। ভেতরে ভেতরে জ্বলে। অনিচ্ছাকৃত হাসি দিয়ে বলল, শ্রাবণ তো আপনার ঘনিষ্ঠ বন্ধু, আজও কি একটা বারের জন্য ফোন দেয়নি আপনাকে? সে কি জানতে চায়নি আমি কেমন আছি? অন্তু আবারও মলিন মুখে উত্তর দিল, না। ও, কিছু খেয়ে ওষুধ খেতে হবে। আপনাকে আর কতবার বলবো,
আমার ওষুধ খেতে ভালো লাগে না, আমি কিচ্ছু খাবো না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।